আওয়ামী লীগের সাবেক হেভিওয়েট নেতারা এমনকি খোদ শেখ হাসিনাই যে কাজটি করে দেখাতে পারেনি সেটাই করে দেখালো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। অথচ এই সজীব ওয়াজেদ জয় তিনি ১,৫০০, ২,৫০০, ৩,৫০০ এই কথাটা উচ্চারণ করতে পারতো না। তার একটা ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে তিনি ১,৫০০ এই কথাটা কয়েকবার ঘোরাছে। অর্থাৎ ১,৫০০ বলতে যে তিনি কী বোঝাতে চাচ্ছেন এটা তখন কিন্তু কেউই বুঝতে পারতো না। এরপরও সবাই তখন সজীব ওয়াজেদ জয়কে সমীহ করতো এবং জি হুজুর করতো, কেননা তখন ক্ষমতায় রয়েছে এই সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনা। শুধু তাই নয়, সবাই এটাই মনে করতো যে আওয়ামী লীগের পতন ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। এমন কোনো শক্তির উত্থান হয়নি যে সেই শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের পতন ঘটাতে সক্ষম হবে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এবং শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ধরা হতো বিএনপিকে, কিন্তু সেই বিএনপিকে নাকানি চোবানি খাইয়ে সব থেকে ছোট্ট একটা দুর্বল দলে পরিণত করেছিল এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো তো দূরে থাক, তারা মাঠ পর্যায়ে এমন কোনো কর্মসূচিও দিতে পারত না। শুধু এতটুকুই নাই, বিশ্বের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে সংস্থাগুলো রয়েছে, তাদেরকেও এই আওয়ামী লীগ অ্যালাউ করতো না। তারা উল্লেখ করতো যে জাতিসংঘকে আমরা মানি না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথা তারা শুনবে না। বিশ্বব্যাংক, IMF তাদের অর্থ সহায়তা ছাড়াই এই আওয়ামী লীগ ভালোভাবে দেশ চালাতে পারে এবং জনগণ তাদের সাথে আছে, এটা তারা মনে করত। তবে শেষ পর্যন্ত যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তারও যে পতন হয়, যুগে যুগে এমন নিদর্শন কিন্তু অনেক ছিল। ফেরাউন, নমরুদ তারা তো আরও অনেক বেশি শক্তিশালী ক্ষমতাবান ছিল। এক ফেরাউনই ১,০৪০ বছর তিনি রাজত্ব করেছিল। তারপরও তার রাজত্বের পতন হয়েছে, তার ক্ষমতার অবসান হয়েছে। শেখ হাসিনা এত উদ্ধত হয়ে উঠেছিল একটাই কারণ, সে মনে করেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা যে সেক্টরগুলো আছে, প্রতিটা জায়গায় সে তার নিজের লোকদেরকে বসাতে সক্ষম হয়েছে এবং যারা সরকারের প্রশাসনের ভিতরে আছে সেই সকল সেক্টরেও তারা এমন কিছু ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে, তারা কখনো আওয়ামী লীগের নুন খেয়ে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবে না, আওয়ামী লীগের সাথে কোনো ধরনের কোনো বিরোধিতা করবে না। এবং এটা কিন্তু দেশের জনগণও দেখে এসেছে, যার কারণে আওয়ামী লীগ একটা নয়, দুইটা নয়, পরপর 3টা ডামি নির্বাচন করার পরও, অর্থাৎ ভোটারবিহীন নির্বাচন করার পরও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি যে নির্বাচনগুলো, তারপরও তারা কিন্তু বহাল তবিয়তে টিকে গিয়েছে। একটাই কারণ ছিল, তাদের পেছনে ছিল ভারত। এই ভারত নগ্নভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। ভারত সবসময় চেয়েছে যে আওয়ামী লীগের মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার করতে। বাংলাদেশকে তারা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা দেওয়ার জন্য বা স্বাধীন করার জন্য যে প্রচেষ্টা গ্রহণ করেছিল, এটার মাধ্যমে তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে তাদের নিজেদের ইচ্ছামতো যেন ব্যবহার করতে পারে। আর এটাকেই উদ্দেশ্য হিসেবে ভারতও কিন্তু তাদের পক্ষের দোসর হিসেবে আওয়ামী লীগকেই সবসময় বেছে নিয়েছিল। কেননা ভারত এটা ভালোভাবে জানে যে আওয়ামী লীগই শুধুমাত্র ভারতের কথায় উঠবস করবে। এমনকি শেখ হাসিনা বারবার বিভিন্ন জনসভাতে উল্লেখ করেছে যে আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে ভারত কোনোদিনও ভুলতে পারবে না। ভারত বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে মনে করে বাংলাদেশের উপর দিয়ে তারা সমস্ত ধরনের সুবিধা গ্রহণ করেছে। বিপরীতে বাংলাদেশকে তারা এমন কোনো সুযোগ সুবিধা প্রদান করেনি। ভারতের সাথে বাংলাদেশে যদি আমদানি রপ্তানির আমরা যে ব্যালেন্সটা যদি দেখি, তাহলে দেখি যে সেখানে বিপুল পরিমাণে পার্থক্য ছিল। অর্থাৎ বাংলাদেশ শুধু ভারত থেকে আমদানি করতে পারবে, কিন্তু বাংলাদেশের কোনো পণ্য ভারতে রপ্তানি হবে না, যেটা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সব থেকে বড় একটা বৈষম্য। এই বৈষম্য করে রেখেছিল ভারত। তবে যাই হোক, সেই ক্ষমতারও পতন ঘটেছে। ভারত পাশে থাকার পরও শেখ হাসিনার বিদায় হয়েছে, এমনকি তার দোসরদের বিদায় হয়েছে, তার সহযোগী যারা ছিল তাদের সকলের পতন হয়েছে। 1 বছর পার হয়ে গিয়েছে, এরপরও কিন্তু যাদের পতন হয়েছিল সেই সমস্ত ব্যক্তিবর্গ এখনও তারা ভারতে অবস্থান করছে, কেউ বাইরে অন্য কোনো রাষ্ট্রে অবস্থান করছে। দেশের জনগণ মনে করেছিল জুলাই আন্দোলনের সময় যে গণহত্যা পরিচালনা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, তারা অন্তত আর যাই হোক একটু অনুতপ্ত হবে, তারা নিজেরা নিজেদের ভুল স্বীকার করবে, তারা এটা অন্তত স্বীকার করবে যে জুলাই তারা সঠিক কাজ করেনি, তারা ভুল কাজ করেছিল। কিন্তু এখন পর্যন্ত তারা একের পর এক অধ্যত প্রকাশ করেছে এবং তারা সব সময় এটাই উল্লেখ করেছে যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা সম্পূর্ণভাবে অন্যায় ছিল। অর্থাৎ তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তারা তাদের গদি টিকিয়ে রাখার জন্য নিরপরাধ সাধারণ জনগণ এবং ছাত্রদের উপরে যে গুলি চালিয়েছিল এটা সঠিক ছিল।
কিন্তু সাধারণ ছাত্র, সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিল, সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, সেটাই ছিল সম্পূর্ণভাবে অন্যায় একটা আন্দোলন। এখনো পর্যন্ত শেখ হাসিনাও কোনো সময় তার কথাবার্তার মাধ্যমে এটা বুঝতেই দেয়নি যে তারা অনুতপ্ত, তারা উদ্ধত, এবং তারা বিদেশে অবস্থান করে, ভারতে অবস্থান করার মাধ্যমে ভারতের সহায়তায় একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা চায় বাংলাদেশকে একটা অস্থিরতার ভিতরে ছড়িয়ে দিতে, এবং বাংলাদেশের এই অস্থিরতার সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অর্থাৎ পুনরায় আবার তারা তাদের এই যে ফ্যাসিজম যেটা প্রতিষ্ঠা করেছিল, সেই ফ্যাসিবাদ আবার তারা বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। তবে তারা শত ষড়যন্ত্র করেও বারবার ব্যর্থ হয়েছে। তারা ইউনূস সরকারের সামান্য পরিমাণও কিন্তু ক্ষতি সাধন করতে পারেনি, বা ইউনূস সরকারের পথ চলাকে কোনোভাবে কণ্টকাকীর্ণ করতে পারেনি। এক জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই ইউনূস সরকারের পাশে থাকার কারণে, ইউনূসের পেছনে থাকার কারণে সকল অবস্থায় ইউনূস সরকার সাবলীলভাবে তার কার্যক্রম, এমনকি বিচার কার্যক্রম এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। সকল বিষয় বিবেচনা করে যখন সজীব ওয়াজেদ জয় দেখেছে যে তার মায়ের আর ক্ষমতায় ফেরার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই, তার মা শত চেষ্টা করেও যখন ইউনূস সরকারকে সামান্য পরিমাণেও, বিন্দু পরিমাণও বিচলিত করতে ব্যর্থ হয়েছে, তখন একটাই উপায় আছে, জনগণের আবার সিম্প্যাথি অর্জন করতে হবে। অর্থাৎ জনগণকে আবার বোকা বানিয়ে আওয়ামী লীগের দিকে আবার জনগণকে নিয়ে আসতে হবে, এবং এটার মাধ্যমে যদি ইউনূস সরকারকে একটু চাপে আনা যায়। এই কৌশল হিসেবে সজীব ওয়াজেদ জয় তিনি মিডিয়ার সামনে আসলেন এবং ভুল স্বীকার করলেন। তিনি উল্লেখ করলেন যে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার তারা যে গুলি চালিয়েছিল, বা ছাত্র জনতার আন্দোলন যেভাবে গুলি চালানোর মাধ্যমে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, এমনকি তাদেরকে আহত করা হয়েছিল, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে স্থায়ীভাবে, এটা সম্পূর্ণভাবে অন্যায় হয়েছিল। তার মা যে ভুল করেছিল, সিদ্ধান্তটা যে সঠিক ছিল না, এটা সজীব ওয়াজেদ জয় স্বীকার করলো। সজীব ওয়াজেদ জয় উল্লেখ করলো আওয়ামী লীগ সরকার এবং তার দোসররা জুলাই আন্দোলনের সময় সম্পূর্ণভাবে ভুল কাজ করেছে। তারা এই আন্দোলনকে অন্যভাবে তারা দমন করার চেষ্টা করতে পারত, যেটা সাধারণ জনগণের সাথে, ছাত্রদের সাথে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টিকে তারা সমাধান করতে পারত। কিন্তু কঠোরতার মনোভাব দেখানোর কারণে আজকে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয়ের ভিতরে এই যে জুলাই আন্দোলন নিয়ে এ ধরনের মনোভাব আসার কারণটা কি? রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছে সামনেই নির্বাচন, আর এই কথার মাধ্যমে সজীব ওয়াজেদ জয় আসলে বিশ্বকে বাংলাদেশমুখী করতে চাচ্ছে, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যে অনুতপ্ত হয়েছে এটা উল্লেখ করার মাধ্যমে ইউনূসের উপরে চাপ সৃষ্টি করে যেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এই বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সকল কার্যক্রম থেকে তারা নিষিদ্ধ অবস্থায় রয়েছে। যতদিন তাদের বিচার কার্যক্রম শেষ না হবে, তারা কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয় তিনি যেহেতু ক্ষমা চাইলেন, এই ভুল স্বীকার করলেন, এটার মাধ্যমে তিনি ইউনূস সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাচ্ছেন, মেন্টালি চাপ সৃষ্টি করতে চাচ্ছেন, যেন ইউনূস সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করে। আরও একটা উদ্দেশ্য রয়েছে সজীব ওয়াজেদ জয়ের, 13ই নভেম্বর শেখ হাসিনার প্রথম মামলা রায় প্রদান করা হবে। সজীব ওয়াজেদ জয় মনে করে যে প্রথম মামলা রায়ে হয়তো তার আম্মার ফাঁসি হতে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু তার আম্মার রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ থাকছে না। তাই সজীব ওয়াজেদ জয় চাচ্ছে যে এই মুহূর্তে ভুল স্বীকার করছে, বা আওয়ামী লীগ যে ভুল স্বীকার করার মাধ্যমে পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত হতে চায়, এই বিষয়টা বা এই ন্যারেটিভটা তারা দেশের ভিতরে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং দেশের ভিতরে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, যারা বুদ্ধিজীবী রয়েছে, তারা যেন অন্তত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ প্রদান করার ক্ষেত্রে ইউনূস সরকারের কাছে যেভাবে হোক একটা চাপ প্রয়োগ করতে পারে, এই পথটা তৈরি করতে চাচ্ছে। তো প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু সে এই মুহূর্তে হঠাৎ করে মিডিয়ার সামনে এসে 24-এর গণ আন্দোলনের সময় যে তারা অন্যায় করেছিল, তারা ভুল করেছিল, এই ভুল স্বীকার করলো। তবে দেশের জনগণ কিন্তু কার বোকা নয়, জনগণ এখন যথেষ্ট সচেতন। তারা কিন্তু কে কোন উদ্দেশ্য কথা বলছে বা কে কোন উদ্দেশ্যে রাজনীতি করছে, এটা তারা ভালোভাবে কিন্তু ফাইন্ড আউট করতে পারে, এবং যার কারণে জনগণ এখন জাস্টিফাই করবে, এবং জনগণ এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ
তারা ক্ষমতায় থাকাকালীন যেভাবে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে দেশটাকে ভারতের করদ রাজ্য বা অঙ্গরাজ্যে পরিণত করেছিল, এই দেশপ্রেমিক, এমনকি আওয়ামী লীগের ভিতরেও খোদ দেশপ্রেমিক যারা ছিল তারা কোণঠাসা ছিল, তারা এখন কথা বলতে পারছে, তারা এখন দেশের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে, তারা দেশপ্রেমিকের পরিচয় দেওয়ার মাধ্যমে দেশের কল্যাণের জন্য তারা সকল কিছু করতে রাজি আছে। কিন্তু যারা দেশের বিরুদ্ধে কাজ করেছিল সেই আওয়ামী লীগকে পুনর্বাসিত করে পুনরায় এই দেশটাকে বিপদের মুখে ঠেলে দিতে রাজি নয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।